প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ। এতে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এই বিষয়ে একটি ঐকমত্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি ও অন্তর্বর্তী সরকার কেউ কারো শত্রু না, একটি পক্ষ দূরত্ব তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টাও বৈঠকের মধ্য দিয়ে ব্যর্থ হতে যাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। তবে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা, যাতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচন চায় দলটি। এ অবস্থায় লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি। বিশ্লেষকরা বলছেন ওই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন, এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদ সহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে অবসান হতে পারে সব দ্বিধা দ্বন্দ্বের। মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে যেরকম দায়িত্বশীল একটা ভূমিকা এখানে আমরা দেখব, একইভাবে সরকারের কাছ থেকেও আমরা মনে করি যে একটা দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটটার একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন। গোটা দেশবাসী বৈঠকটির দিকে তাকিয়ে তাই তা কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে সুযোগ নেওয়ার ষড়যন্ত্রে আছে পতিত ফ্যাসিস্টরা। যারা কর্তৃত্ববাদকে ফিরিয়ে আনতে চায় তারা যেভাবে সরকার বিরোধী অবস্থানটাকে হাইলাইট করছে বা বিএনপিকে সরকারের সাথে বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি করে উপস্থাপন করছে, এইটা আসলে একটা তৃতীয় পক্ষের কাজ, বিএনপিরও কাজ না, সরকারের কাজ না। ঐক্যতে যদি চির ধরে তাহলে আমাদের শত্রু দেশরা এটার অ্যাডভান্টেজ নেবে। তো সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এবং এই যে বৈঠকটা হবে ওনাদের, এই এক বৈঠকেই সব কিছু সলভ হয়ে যাবে তা তো না। এটা একটা বলা যেতে পারে যে ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। এপ্রিলের আগে বা পরে যে কোনো সুবিধামতো সময়ে নির্বাচনের বিষয়ে দুপক্ষের মধ্যে ঐক্যমতের আশা করছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা। লন্ডনের সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রায় ৩০ মিনিটের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। বৈঠকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়ে প্রধান উপদেষ্টার এবারের যুক্তরাজ্য সফর সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বলেন, এই বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা ও 3-0 ধারণার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ পুরো বাংলাদেশের জন্য সম্মানের বলে জানান প্রেস সচিব। পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য, পোভার্টিকে কমব্যাট করার জন্য। পটুয়াখালীর গলাচিপায় চর বিশ্বাস এলাকায় গণ অধিকার পরিষদ ও বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে এই ঘটনা ঘটে। প্রায় 3 ঘন্টা পর ভোর 4টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে গলাচিপা ডাকবাংলোয় অবস্থান নেন নূর। এ ঘটনায় গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতারা পরস্পরকে দায়ী করেন। রাতে এক ফেসবুক বার্তায় নুরু বলেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের কয়েকজনকে মারধর করে এবং অবরুদ্ধ করে রাখেন। তবে বিএনপি নেতা হাসান মামুন অভিযোগ অস্বীকার করে ফেসবুক স্ট্যাটাসে বলেন,
আওয়ামী লীগ ছাত্রলীগের দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদের আহত করেছে। ইউনিয়ন বিএনপি অফিসে হামলার খবর ছড়িয়ে পড়লে পটুয়াখালী শহরে রাত 11:30টায় বিক্ষোভ করে ছাত্রদল। তো কেউ বাসায় ফিরতে পারে নাই। আমরা এই বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম, সেখানে আমরা একটি স্মরণ সভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম। ভারতে বসবাস করা বাংলাদেশিদের যেভাবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে তা অমানবিক। এই নিয়ে ভারতের হাইকমিশনারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার গাজীপুরে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে বিএসএফের নিয়মিত পুশিন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাস্টার প্ল্যানের অংশ হিসেবে দেশটি এসব কাজ করছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা বেড়েই চলেছে। বৃহস্পতিবারও ৭৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটে ৫৩ জন ও সুনামগঞ্জে ১৭ জন। লালমনিরহাট সীমান্তে আটক করা হয় ৭ জনকে। গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এভাবে পুশিন কোনো সমাধান হতে পারে না। ভারতকে সঠিক চ্যানেলে এই কাজ সম্পাদন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা ঠিক জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এদিকে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুশিনের প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিদিন যেভাবে পুশিন চলছে তাতে এটি ভারতের মাস্টার প্ল্যান হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ভারতের লোক তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। একটা মাস্টার প্ল্যান নিয়ে এই কাজগুলো করছেন কিনা এটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে, আঞ্চলিক মানুষের মধ্যেও এই প্রশ্নগুলি দেখা দিয়ে। ভারত বাংলাদেশকে সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে দেখে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। চ্যালেঞ্জ করে আপনারা পুশিনের মতো কাজ করছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম করে নির্যাতন ও হত্যার ৬৭% বেশি ঘটনার জন্য দায়ী পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি। সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। প্রায় ১৫০০ অভিযোগ যাচাই বাছাই শেষে এই পরিসংখ্যান দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। এ পর্যন্ত যাচাই করা ঘটনাগুলো ঘটেছে ৩৬টি জেলায়। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যখন শক দেয়া হলো পুরো শরীরটা ফুটবলের মতো গোল হয়ে গেল, এরকম ৮ থেকে ১০ বার আমাকে শক দেয়া হয়েছে। এই কথাগুলো আয়নাঘরের নির্যাতনের শিকার ভুক্তভোগীর। শুধু একজনই না, এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রতিবেদনে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নির্যাতনের পর আটক ব্যক্তিদের অনেককেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যাদের হত্যা করা না হতো তাদেরকে আটক রেখে নির্যাতন করত বাহিনীগুলো। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ঢাকা সেনানিবাসের ভেতরে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল ডিজিএফআই এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি। এটি মূলত আয়নাঘর নামে পরিচিত। এটি সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর অন্যতম, যেখানে ব্যাপক নির্যাতন এবং দীর্ঘদিন আটক রাখা হতো। অপহরণ করার জন্য মাঝে মধ্যেই র্যাবের গোয়েন্দা বিভাগ সহায়তা করত। এই র্যাবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি গুমের অভিযোগ। গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিতে বিশেষ আদালত গঠনের আহ্বান মানবাধিকার কর্মীদের। যে অবকাঠামো আছে বিচার ব্যবস্থার, সেটা খুবই দীর্ঘসূত্রিতা। প্রিভিয়াস লাখ লাখ মামলা এমনি পড়ে আছে। আমাদের এখানে স্বল্পপরিমাণ জজ, স্বল্পপরিমাণ আদালত, লজিস্টিক সাপোর্ট নাই। সুতরাং এই গুম খুনের মামলা যদি নিষ্পত্তি করতে হয়, তাহলে পার্টিকুলারলি একদম নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একটা কোর্ট ফুল নির্ধারণ করে দিয়ে সে শুধু গুম খুনের মামলাই করবে, আর কোনো কিছু করবে না।
2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে 2024 সালের 27 আগস্ট কমিশন গঠন করে সরকার। 4 জুন প্রধান উপদেষ্টার কাছে তৃতীয় প্রতিবেদন জমা দেয় কমিশন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে ভোগান্তি বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সেবা নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসক কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় সেবায় বিঘ্ন ঘটছে। শনিবার থেকে সেবা স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। শ্যামলীর বাসিন্দা গার্মেন্টস কর্মী শিউলি বেগম ডাক্তার দেখাতে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন সকাল 7টায়। 5 ঘন্টা পর বেলা 12:30টার পরও পরীক্ষার টাকায় জমা দিতে পারেননি। এবার সিরিয়ালে দাঁড়াইছি, এখন পর্যন্ত ভিতরে টাকাও জমা দিতে পারি নাই। আবার এখন পর্যন্ত এই যে আলতা কর্ম বা এক্সরে দিচ্ছে তাও করতে পারতেছি না। এখন যাবো কি আসবো, এদিকে আছে 400-500 লোক আছে। শিক্ষার্থী সাদিয়া এসেছেন ফার্মগেট থেকে। তার মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তি পোহাতে হয়েছে অনেককেই। সকাল 7টা থেকে সিরিয়ালে দাঁড়ায় আছি, এখনো তো রোগী দেখার কোনো নামই নাই। সিরিয়ালও সামনের দিকে আগাচ্ছে না। তো যে পরিস্থিতি দেখতেছি গরমের ভিতরে যারা রোগী দেখাইতে আসছে মনে হচ্ছে তারাই রোগী হয়ে যাবে। সারাদিন খালি সিরিয়ালে যাইতেছে, দিন কোনো ফায়দা হইতেছে না। আজকে যদিও বা এখানে কাউন্টার টাকা জমা দেই, কিন্তু আজকে আর পরীক্ষা হয়তো হবে না। ওখানে যাই দেখবো পরীক্ষা নেওয়া শেষ। কর্তৃপক্ষ বলছে কয়েকদিন ঈদের ছুটি থাকায় বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। শনিবার থেকে সব চিকিৎসক কর্মচারী কাজে যোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে। এটা আমরা টাইম টু টাইম সবসময় সার্ভিল্যান্স পরিদর্শনের মাধ্যমে চেষ্টা করি কিভাবে রোগীদের টাইমটা আরও কমানো যায়, মানুষের দূর দূরান্ত রোগীগুলো যাতে কোনো ভোগান্তি, এটা আমরা প্রতিনিয়ত এই চেষ্টাটা করি। ঈদের ছুটি শেষ না হওয়ায় কোনো হাসপাতাল চলছে শিফট ডিউটিতে। তাই বাড়তি চাপ নিতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। 5, 9 এবং 12 তারিখে বিশেষ ব্যবস্থাপনায় হসপিটাল বহির্বিভাগটা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক ছুটি শুরুর পূর্বেই আমরা একটা ডাক্তারদেরকে রোস্টার করে বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করে দিয়ে যাই। টানা ছুটির সময় চিকিৎসায় ভোগান্তি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে। আর চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে। উপজেলা পর্যায়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি। তবে সংকট করোনা পরীক্ষার কিট ও অন্যান্য যন্ত্রপাতির। বন্দরনগরী চট্টগ্রামে চলতি সপ্তাহে 4 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট XBB। নতুন এই ধরনটি 5 গুণ বেশি শক্তিশালী হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হচ্ছে হাসপাতাল। গেলবারের মতো এবারও করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে নগরীর আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালকে। বরাদ্দ রাখা হয়েছে 11 শয্যার সাধারণ বেড। আইসিইউ থাকলেও যন্ত্রপাতির অভাবে পুরোপুরি প্রস্তুত নয়। মূল প্রয়োজনটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। সেক্ষেত্রে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছিল। এই মুহূর্তে সে ধরনের কোনো সমস্যা আমাদের নেই। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে। তবে নেই কোনো শয্যা বা সরঞ্জাম। সংকট করোনা পরীক্ষার কিটেরও। কর্তৃপক্ষ বলছে অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। এই মুহূর্তে যে কিটটা আছে আমরা প্রায় 400-500 রোগীকে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা অলরেডি আরো 5000 কিটের ডিমান্ড দিয়েছে। আমরা অলরেডি কিছুক্ষণ আগে সেন্ড করে এগুলো কালকে পরশুর মধ্যে আমাদের কিটগুলো আমরা এসে যাবে। নগরীর পাশাপাশি করোনা মোকাবিলায় প্রস্তুত নেওয়া হচ্ছে উপজেলা পর্যায়েও। জেলায় মজুদ রয়েছে ৭৯,০০০ ফাইজার ভ্যাকসিন। আমরা সব জায়গায় আমরা অ্যালার্ট করেছি। বলা হচ্ছে নতুন একটা ভেরিয়েন্ট, এখানে আগের মতো জ্বর থাকবে না, কাশি থাকবে না। এখানে বলা হচ্ছে যে যেটা পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শরীরে ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও ফৌজদারহাট বিআইটিআইডিতে RT-PCR ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
পদ্মা তীরবর্তী এলাকায় আবারও বেড়েছে রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপের উপদ্রব। ফলে আতঙ্কিত চরাঞ্চলের মানুষ। 2 বছরে জেলায় সাপের কামড়ে আহত হয়েছে 235 জন। ওঝার কাছে না গিয়ে সাপের কামড়ে আহত রোগীকে হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রশাসন বলছে কৃষকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। এই দৃশ্য রাজবাড়ীর পাংশার বাহাদুরপুর গ্রামের পদ্মার চরের। ধান কাটতে গিয়ে ক্ষেতের মধ্যে 2টি বিষধর রাসেলস ভাইপার সাপ দেখতে পায় কৃষকেরা। সে সময় কাঁচি ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় সাপ দুটি। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সাপের ভয়ে কৃষিকাজে যেতে ভয় পাচ্ছেন কৃষকেরা। একদিন পর পরে 2-1টা সাপ দেখা যায়, কিন্তু আমরা তো আসলে আতঙ্ক। ধান কাটতে আসলে দেখা যায় মাঝে সাথে সাপ। চলতে পারি না, হাঁটতে পারি না, ভয়তে ভুট্টে ভাঙতে পারি না। মেয়ে ছেলেগুলো কাজ কাম করে মাঠে যায়, এরা ভয়তে যায় এই সাপের ভয়। চিকিৎসকেরা বলছেন সাপের কামড়ে আহত হলে আতঙ্কিত হওয়া যাবে না। রোগীকে ওঝার কাছে না নিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হবে। যে ধরনের সাপ কামড়ায় যত দ্রুত সম্ভব হসপিটালাইজে অ্যান্টিস্নেক ভেনম দেওয়ার জন্য সে উপযুক্ত কিনা বা পরবর্তী চিকিৎসা করবে। যদি আপনি একটা রোগীকে কবিরাজ বা ওঝার কাছে নিয়ে 4-5 ঘন্টা দেরি করে তারপরে হসপিটাল আসেন, তখন কিন্তু আসলে করার তেমন কিছু থাকে না। এদিকে সাপের কামড় থেকে রক্ষায় কৃষকদের সচেতন করতে নানা প্রচারণা অভিযান চালাচ্ছে প্রশাসন। এছাড়া কৃষকদের বিশেষ জুতা দিয়েছে জেলা প্রশাসন। উপজেলায় অ্যান্টি ভেনম যেটা রাসেল ভাইপারের, সেটি ঢাকাটা যতটুকু দরকার মিনিমাম সেটা স্টক নিশ্চিত করেছে। এবং যেহেতু রাসেল ভাইপারের বিষয়ে এই মৌসুমে সবচেয়ে বেশি গোয়ালন্দ উপজেলায় আমরা জানতে পেরেছি। গোয়ালন্দ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে 850 জন কৃষককে গাম বুট দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2 বছরে রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপের কামড়ে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 235 জন। তবে সাপের কামড়ে মৃত্যুর কোনো তথ্য নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। রোববার থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সহসাই কমছে না ভ্যাপসা গরম। মে মাসে কিছুটা আগাম বৃষ্টিপাত হলেও পরে কমে যায় মেঘের আনাগোনা, বাড়তে থাকে তাপমাত্রার পারদ। মৌসুমি বায়ু কম সক্রিয় হওয়ায় ঝরছে না বৃষ্টি। এ কারণে কয়েকদিন ধরে রাজধানীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম। সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, রিকশা চালক কিংবা দিনমজুরকে তীব্র গরম উপেক্ষা করে নামতে হচ্ছে জীবিকার খোঁজে। অতিরিক্ত গরম পড়তেছে, গরমে কুলাইতে পারতেছি না, গাছতলায় এসে বসে রয়েছি, কোনো যাত্রী নাই রোডে ঘাটে। বাসায়ও টিকতে পারি না, রাস্তাও যে পরিস্থিতি এটার অভাবে আসছি, তো খেপ টেপেরও তো অবস্থা অনেক খারাপ। 3 দিন ধরে রাজশাহীতে তাপমাত্রার পারদ 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরম বাতাস ও প্রচণ্ড রোদে নাকাল নগরবাসী। খুলনায়ও 2 দিন ধরে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, বাড়ছে গরমজনিত অসুস্থতা। একই অবস্থা রংপুর, চুয়াডাঙ্গা ও লালমনিরহাটে। যদি আবহাওয়া ঠান্ডা না হয় তাহলে মানুষের চলাফেরা করতে একটু বেশি অসুবিধা হবে। গরমে অবস্থা মানুষের খারাপ, কাজ কাম করবো কি, ঘামাইতে ঘামাইতে শেষ। রোববার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, তবে সহসায় ভ্যাপসা গরম কমার নেই সুখবর। এখন ভারী বৃষ্টি বলবো না, তার কারণ আমরা আশা করছি একটা স্পেল শুরু হবে রবি সোমবারের দিক থেকে। শুরু হওয়ার পরে বোঝাবো, তবে হ্যাঁ ওই স্পেলে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। তবে আমরা এখনও এটা বলছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ভারী বর্ষণের সতর্কতা জারি করি। আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে ঢাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি, তবে উত্তরাঞ্চলে তীব্র গরম থাকবে আরও কয়েকদিন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনের সরকারি পরিসংখ্যান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরো আলাদাভাবে আম উৎপাদনের যে তথ্য দিচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ আম উৎপাদনের দাবি আম চাষিদের। তারা বলছেন সঠিক পরিসংখ্যান তুলে ধরলে বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশ 7ম থেকে 3য় অবস্থানে উঠে আসবে। দেশে আমের মোট উৎপাদনের 1/3 হয় চাঁপাইনবাবগঞ্জে। সর্বোচ্চ উৎপাদনকারী জেলা হিসেবে এরই মধ্যে আমের রাজধানী হিসেবে খ্যাতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ।
তবে জেলায় বছরে কি পরিমাণ আম উৎপাদন হয় সে পরিসংখ্যান নিয়ে রয়েছে বিতর্ক। কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য বরাবরই প্রত্যাখ্যান করেন আম চাষিরা। তাদের দাবি, বেশি ফলনের বছরে জেলায় 8 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, কিন্তু কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য প্রকৃত উৎপাদনের অনেক কম। পরিসংখ্যান বলছে একরকম আমের উৎপাদন, কৃষি বিভাগ বলছে একরকম, আর আমরা যারা ফিল্ড পর্যায়ে যারা আছি তারা বলছি একরকম আমের উৎপাদন হচ্ছে। তো এই বিষয়গুলো একটা সঠিকভাবে আসলে পরিসংখ্যান করা উচিত। পরিসংখ্যান বিভাগ এবং কৃষি বিভাগে যে পরিসংখ্যান থাকে আমের উৎপাদন জেলাওয়ারি, সেটা আমরা যারা মাঠে কাজ করি, আমরা বাগানি, তাদের সাথে মিলে না। উৎপাদনকারীদের সাথে সরকারি হিসেবের হেরফের নিয়ে কথা বলতে রাজি হননি পরিসংখ্যান ব্যুরোর কেউ। তবে কৃষি বিভাগ বলছে ছোট বড় গাছের গড় উৎপাদনের হিসেব উপস্থাপন করেন তারা। মোট উৎপাদনের চেয়ে বেশি হলে কৃষকদের পাশাপাশি খুশি হবে কৃষি বিভাগও। গাছের বয়স এবং জাত ভেদ করেই কিন্তু আমরা এটা হেরে করি। তবে আমরা খুশি যদি এর চেয়ে যদি বেশি ফলন হয়, আমরা হয়তো এবারে যখন প্রচুরান্ত হারভেস্ট হবে, ফলন যখন আমরা ক্যালকুলেশন করব, তখন হয়তো এটা এক্সিড করতেও পারে। উৎপাদনের সঠিক পরিসংখ্যান উপস্থাপন করলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের চাহিদা বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের পরের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে বাজার দরের সবশেষ তথ্য জানাবেন চট্টগ্রাম ও বরিশাল থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দরদাম ওঠানামা করছে? পর্যন্ত কাটেনি। আমরা দেখছি আসলে আজকে চট্টগ্রামের বেশ কয়েকটি বাজার আমরা ঘুরেছি। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে বেশিরভাগ বাজারই এখন পর্যন্ত ক্রেতা শূন্য, এবং বিক্রেতা যারা আসলে জমজমাটভাবে ব্যবসা করেন তারাও এখনো পর্যন্ত তাদের পসরা নিয়ে মাত্র বসতে শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে তরকারি দোকান, সেখানে অন্য সময় আমরা যতটা জমজমাট অবস্থা দেখি, আজকে আসলে তেমন নেই। আমরা এটি নিয়ে আসলে বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে আসলে দেশের প্রত্যন্ত এলাকা থেকে তাদের কাছে আসলে সরবরাহ হচ্ছে ভালো, কিন্তু আসলে ঈদের যেহেতু এখনো পর্যন্ত মানুষ ঈদের ছুটিতে গ্রামে গঞ্জে গিয়েছে, ফলত সবজির খুব বেশি চাহিদা এখন নাই, এবং সেই একই কারণে দামও কিছুটা নাগালের মধ্যে আছে। আমরা একটু মুরগির বাজারের দিকে যদি যাই, তাহলে দেখব যে আসলে দেশি মুরগি ঠিক আগের মতোই আছে, কিন্তু সোনালী এবং ব্রয়লার মুরগি এগুলো আসলে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এই ক্ষেত্রেও আসলে একই কথা, তারা বলছেন আসলে কোথাও কোনো রকমের সংকট নেই, কিন্তু যেহেতু এই মুহূর্তে কোরবানির যে গবাদি পশুর মাংস সেটির উপরে সবার এখনো পর্যন্ত নির্ভরশীল রয়েছেন, এবং সেই কারণে মুরগির বাজারও কিছুটা এখন কিছুটা ঢিমে তালে চলছে, এবং তারা বলছেন এই মুহূর্তে যেহেতু সামাজিক কোনো অনুষ্ঠানও নাই, সঙ্গত কারণেই মুরগির বাজার এখনো পর্যন্ত আসলে ঠিক আগে যতটা চাঙ্গাভাবে তারা বিক্রি করেছিলেন কুরবানির আগে, এখন পর্যন্ত আসলে বর্তমানে সেটি একেবারে বলা যেতে পারে যে একেবারে ঢিমে তালে চলছে। হয়তো পুরো দিনে 2-4 কেজি মুরগি তারা বিক্রি করতে পারছেন, এবং একই কারণে মুরগির দাম এখন বাড়তি। আজকে শুক্রবার, এবং সবাই ধারণা করছেন যে আগামীকালকের মধ্যেই নগরী জমজমাট হবে, এবং তারপর পুরোদম আসলে বিক্রি যেটি সেটি শুরু হবে। এটি ছাড়া অন্যান্য যে সমস্ত ডিম রয়েছে এবং মাছ রয়েছে, সবগুলোর পরিস্থিতি একই রকম। যেহেতু ক্রেতা নেই, সঙ্গত কারণে বিক্রেতারাও খুব বেশি পসরা তাদের সাজাচ্ছেন না, এবং একই কারণে বাজারে এই মুহূর্তে বলা যাবে কিছুটা স্থির রয়েছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দর এখন পর্যন্ত সর্বশেষ। রিটন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের? দীর্ঘদিন পরে হলেও কিন্তু বাজারে যারা ক্রেতা আসছেন তারা একটি স্বস্তি প্রকাশ করেছেন যে বরিশালের বাজারে কিন্তু সবজির দাম কমেছে, এবং প্রতি কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত আমরা দেখেছি সবজির দাম কিন্তু কমেছে মুরগির দামও। আমরা যখন ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে দীর্ঘদিন পর হলেও কিন্তু বরিশালের বাজারে তারা ঈদের আগে থেকেই দেখছেন যে আসলে সবজির দাম অনেকটাই কমেছে, এবং সবজির পাশাপাশি যে মুরগির দাম ছিল সেই মুরগির দাম ঈদের আগেও যে দামে বিক্রি হয়েছে, ঈদের পরেও একই দামে
বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতা সমাগম রয়েছে এবং বাজারে প্রচুর পরিমাণে কিন্তু সবজি সরবরাহ রয়েছে। আমরা যখন বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে আসলে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, যেগুলো শীতে পাওয়া যায়, সেই সবজিগুলো এখনো বিক্রি হচ্ছে এবং সেই সবজিগুলো কিন্তু দাম কিছুটা বেশি। এছাড়া যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই দাম কমে গেছে এবং সেটি কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে দাম কমে গেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি এবং যে অন্যান্য যে মুরগিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বেশ কমেছে। আমরা যদি বলি ঈদের আগে আমরা দেখেছিলাম শসা 60 টাকা কেজি দরে বিক্রি করতে, সেই শসা কিন্তু বাজারে আমরা আজকে দেখছি যে 40 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, টমেটো রয়েছে, সেটি কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, পেঁপে 40 টাকা। এই পেঁপে কিন্তু আমরা 80-90 টাকা কেজি দরে বিক্রি করতে দেখেছি ঈদের আগেও। এখন কিন্তু পেঁপে বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা কেজি দরে। গাড়ি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তবে বেগুনের দাম কিছুটা বেশি বলে মনে হচ্ছে। এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটলের দাম পড়ে গেছে, পটল কিন্তু 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি আমি মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি কিন্তু ঈদের আগেও 150 টাকা দরে বিক্রি হয়েছে, এখনো 150 টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী 230 টাকা দরে বিক্রি হচ্ছে, লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকা। এর পাশাপাশি যদি মুদি বাজারের কথা বলি, সেই মুদি বাজার আমরা ঘুরে দেখেছি। মুদি বাজারে কিন্তু আলুর কেজি আমরা ঈদের আগেও দেখেছি 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এখনো কিন্তু সেই 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজ যেটি রয়েছে, ভালো মানের যে পেঁয়াজটি রয়েছে, সেটিও কিন্তু বাজারে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আদার দাম কিছুটা বেড়েছে, আদা 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার যে আদাটি আসলে বাছাই করা সেটি 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্য যে আদা রয়েছে সেটি কিন্তু আসলে 100 টাকা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি রসুন 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু দীর্ঘদিন পরে হলেও ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু তারা বলছেন যে বাজারটি এখন চলছে সেই বাজারটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং এই বাজারটি মনিটরিং এর দাবি জানিয়েছেন সরকারের কাছে এখানে যারা ক্রেতা আছেন তারাই। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম এবং বরিশালের বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মাদারীপুরের 7ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর সড়ক বাতির সবগুলোই অকেজো হয়ে পড়েছে। এতে সন্ধ্যার পর অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের। ফলে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে ছিনতাই ও ইভটিজিং। শিগগিরই সমস্যা সমাধানের কথা বলছে সড়ক বিভাগ। মাদারীপুরের আড়িয়ালখা নদীর উপর 2015 সালে নির্মাণ করা হয় 694 মিটার দীর্ঘ এই সেতু। এর দুই পাশে স্থাপন করা হয় শতাধিক সৌরচালিত বাতি। বছর না ঘুরতেই নষ্ট হয়ে পড়ে এসব বাতি। 2020 সালে সৌর পদ্ধতি বাদ দিয়ে 5 লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে নতুন বাতি স্থাপন করে সড়ক বিভাগ। কয়েক মাস পর তাও অকেজো হয়ে যায়। বাতি না থাকায় রাতে ভুতুরে পরিবেশে বেড়েছে ছিনতাই, ইফটিজিং। এছাড়াও দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা। হুন্ডা থামাইয়া, অটো থামাইয়া, মানে এক একজনের থেকে টাকা রাইখা দেয়। এই জন্য লাইটগুলা তাড়াতাড়ি সংস্কারের দাবি জানাচ্ছি। আমাদের এই লাইট থাকার না কারণেই মাঝে মাঝে আমরা শুনতে পাই যে বিভিন্ন চুরি ডাকাতির ঘটনা ঘটতেছে। শিগগিরই সমস্যা সমাধানের কথা জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। আমি জানছি যেটা সমস্যা আছে বেশি, এটা আমি এখন ব্যবস্থা নিচ্ছি। প্রশাসন বলছে অপরাধ ঠেকাতে তৎপর রয়েছে তারা। ঠিক করার জন্য আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো, কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 294 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুতে আবার কবে আলো ফুটবে সেই অপেক্ষায় যাত্রী ও স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।